জামাত এই যে কালো শক্তি, কারণ আমি মনে করি এগুলোর জন্মই বৃথা। আওয়ামী লীগ নাম, তার নেতৃত্ব, এইটা একরকম, আর আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে লেখা আদর্শ এবং তার ঐতিহাসিক সংগ্রাম, সেটা হলো আরেকটা ব্যাপার। এই নেতৃত্বে না হলেও মুক্তিযুদ্ধের আদর্শটা মতো এই দেশে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে, এবং সেই রাজনৈতিক শক্তি দাঁড়াইলে পরে যে জিনিসগুলো সামনে নিয়ে আইসা পড়বে, ৬৬ সন, ৬৯ সন, ৭১ সন, মুক্তিযুদ্ধ, ৭ই মার্চ, ৭২-এর সংবিধান, এইগুলো যখনই আইসা পড়বে, সেখানে প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এসেই পড়বে, নাম যাই হোক। মুক্তিযুদ্ধের রাজনীতি থেকে এই দেশকে কেউ বিচ্যুত করতে পারবে না। কিন্তু বিএনপিও তো মুক্তিযুদ্ধের পক্ষেই রাজনীতিটা করে। বিএনপির মুক্তিযুদ্ধের রাজনীতি তাদের মতো করে, যে মুক্তিযুদ্ধের কথা, শহীদ জিয়াউর রহমানের কথা, অতটাও এখন নাই। বিএনপি শুধু মুক্তিযুদ্ধের কথাটা খুব সিরিয়াসলি বলছে যখন দেখছে জামাত খুব আগায় গেছে এইবারের 12ই ফেব্রুয়ারি ইলেকশনে, চক্রান্তের মাধ্যমে হোক, ষড়যন্ত্রের মাধ্যমে হোক, অথবা তাদের আন্তর্জাতিক শক্তির মাধ্যমেই হোক। জামাত যখন আগায় গেছে, যখন সবাই মনে করতেছে, জামাত বলতেছে আমরা 2/3 সিট পায়, 209টা পার্লামেন্ট সিট পায় আমরা ওতে আসবো, সংসদে আসব, তখন দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ ফর বিএনপি। বিএনপির জন্য আর কোনো অল্টারনেটিভ ছিল না। তাহলে কি মুক্তিযুদ্ধের কথা বলা ছাড়া, যে আমরা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আর ওরা হলো রাজাকার আলবদর, এই কথাটা বিএনপি বলছে সিরিয়াসলি। কিন্তু এই কথাটা বলার পরে যে অবস্থাটা এখন যেটা হয়েছে, সেইটা হলো বিএনপি মুক্তিযুদ্ধের পথেই থাকবে, কিন্তু মানুষে তাদেরকে সন্দেহ করার অনেক সুযোগ রয়ে গেছে। কেন বলছেন? এখনের কারণে। কি কারণ? এখনো আমার ধারণা জামাত এবং এনসিপির এই যে ওই ছেলেপেলেগুলা, আর জামাত এই যে কালো শক্তি, তারা যে বিরোধী দল নামে, কিন্তু এটা কিন্তু কাজে বোঝা যায় না। তারা বিএনপি অনেক সময় বিএনপির চেয়ে, সরকারি দলের চেয়েও প্রশাসনে অনেক ক্ষমতা বেশি খাটায়। এটা আমি নিশ্চিতভাবে বললাম, কারণ এটা আমি ভুক্তভোগী। কাজেই এইখানে মানুষ মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আচার আচরণ, চলাফেরা, তার কিছু কর্মকাণ্ডে মানুষ মনে করতেছে দেশ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আদর্শিকভাবে মানুষ মনে করতেছে জামাত এবং এনসিপিকে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া হচ্ছে, এবং তাদের ব্যাপারে যে উদাসীনতা, যেটা ইউনূস সাহেব দেখায় এক করে মব পর্যন্ত নিয়ে গেছিল, অতটা না হইলেও অনেকটা উদাসীনতা সরকার দেখাচ্ছে। কিন্তু সরকার বিরোধী দলের মধ্যে সৌহার্দ্য থাকবে এমন সংসদই মানুষ চায় না। সরকার আর বিরোধী দলের মধ্যে একরকম সৌহার্দ্য থাকবে এমন সংসদই তো মানুষ চায়। থাকবে না কেন? সরকার বিরোধী দলের যে আমি কথাটা বলছি, সৌহার্দ্যের অর্থ যদি হয় যে মেসি আর রোনালদো আইসা, সংসদে ওই দিনই বলছিলেন যে পার্লামেন্টে যে গেমটা হচ্ছে কিছুদিন পরে কিন্তু মাঠ খালি থাকবে, ফ্রেন্ডলি গেম মানুষ দেখতে যাইতে চাবে। একদিন যাবে মেসি আর রোনালদোকে দেখার জন্য, কিন্তু পরের দিন ফ্রেন্ডলি ম্যাচ দেখতে অর্ধেক হয়ে যাবে, আর তৃতীয় দিন যাবেই না মানুষ। এবং এটা কিন্তু আপনাকে বলি, সমাজনীতিতে, সাহিত্যে, ইতিহাসে সব পক্ষের হাততালি পাওয়া যাবে, তাইলে বোঝা যাবে সে মহামানব। কিন্তু রাজনীতিতে সব পক্ষের হাততালি পাওয়ার নাম মহামানব না, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। বিএনপি কি সে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজের পর্যায়ে আছে? বিএনপি যাচ্ছে কিনা আমাকে আরেকটু দেখতে হবে। আচ্ছা, সব পক্ষের হাততালি পাওয়াটা সব সময় ভালো না। কিন্তু আমরা তো এক সময় বলতাম সংসদে গৃহপালিত বিরোধী দল রয়েছে, এখন কি তাহলে সেই রকম অবস্থা? কাছাকাছি। আচ্ছা, তর্ক বিতর্ক তো দেখি হয় সংসদে। যেমন জাতীয় পার্টি বিরোধী দল ছিল, তো তারা তো তর্ক বিতর্ক কম করছে না। আমি তো দেখছি এক সময় এই যে জনাব কাদের সাহেব, ওই মুজিবুল হক চুন্নু সাহেব, ফিরোজ সাহেবরা, যে কাজী ফিরোজ, কি গরম কথা কইছে,
কিন্তু কিন্তু মানুষ বিশ্বাস করে না যে তারা বিরোধী দল। তার মানে সবই লোক দেখানো বলছেন? সবই লোক দেখানো বলছেন? লোক দেখানো আমি এখনো বলতে পারি না, তবে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ যদি একদম সাংঘাতিকভাবে হইতে থাকে তাহলে মানুষ এই গেমটা দেখতে চাবে না। সংসদে বলছিলাম যে আপনার বক্তব্য প্রথম যেদিন দিতে গেলেন সেদিনই ব্যাপক উত্তাপ ছড়ালো। মানুষজন অবশ্য আপনার সেই বক্তব্য শুনেছে, আমি দেখেছি যে হাজার হাজার লাখ লাখ সেটা শেয়ার হয়েছে। তারপরে আবারও দর্শকদের সুবিধার্থে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আপনি সেদিন বলেছেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। তো একসাথে শহীদ পরিবারের লোক এবং জামাত ইসলাম, এবং তাকে আপনি বলছেন যে উনি এটা ডাবল অপরাধ করতে পারে, ডাবল অপরাধ করেছে তার কারণ মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তা আপনার মনে কি আসলে কোনো সন্দেহ রয়েছে যে ওনার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার নয়, এরকম কিছু? আমার মনে কি রয়েছে এটা আপনি বের করতে চান কেন? আপনি সিলেটে যান না কেন? আপনি তো একটা প্রতিষ্ঠান, সিলেটে গিয়ে ওনার খোঁজ খবরটা করেন। এই যে আমি বলছি যে সিলেটের কোন সিটে আপনি দাঁড়াইবেন, কোন পার্লামেন্ট সিটে? ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন। 19টা, হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিছি তো। 19টা কোন সিটে উনি কেন কুলাউড়া দাঁড়ায় না দাঁড়ায় কেন? বিহারি যারা আছে তাদেরকে আমি অসম্মান করতেছি না, বিহারি ভোটার যারা আছে সংখ্যায় বেশি যে জায়গা, সেই জায়গায় এসে মিরপুরে দাঁড়াইতে হয় কেন? উনি কত ভোট পাইছে? 11,000-এর বেশি ভোট তো 3বার ইলেকশন করে পায় নাই। 3বার মিললেও জামানত বাঁচে না। তা আমি কথাটা যে বলছি, আপনি যান গিয়া দেখেন সিলেটে মানুষ কি ভাবে। সিলেটে তো তাদের চেয়ে সুফিবাদী আহলে সুন্নাত যেমন মাজারপন্থীদের সংখ্যা অনেক 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 গুণ বেশি। এক ফুলতলি পিসাবের যে সাগরেদ মুরিদ আছে এর অর্ধেকও সিলেটে তাদের নাই। যে কারণে ওই যে কানাইঘাট আর জকিগঞ্জ সিট থেকে ওই লাইনের লোক পাস করে, সুফিবাদী লোকেরা পাস করে বা মাজারপন্থী লোকেরা পাস করে। উনি হয়তো ঢাকায় দাঁড়াতে চেয়েছেন যেহেতু রাজধানী, 3বার ফেল যদি না করতো তাইলে বুঝতাম যে এটা বাপকা বেটা ঢাকায় দেয়, বা ওখানতে একবার পাস করে এখানে এসে দাঁড়াইলে বুঝতাম যে ইয়েস। তার আগে যেসব নির্বাচন করেছে ওইগুলোকে তো আর নির্বাচন বলা যাবে না। না, উনি 2টা নির্বাচন করছেন উনি অসময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আচ্ছা, যদি আমি 8-এর নির্বাচনটাকে নাও ধরি, 2টা নির্বাচন ওনার যে তারা যখন ক্ষমতায় গেল বিএনপি, বা যখন এই তত্ত্বাবধায়ক সরকার হইল তখনই উনি ইলেকশন, যাও ওনাকে নিয়ে আমি এর বেশি আর কথা বলতে আমি ইচ্ছুক না। আপনারা সিলেটের ব্যাপারগুলো একটু লক্ষ্য করবেন। আচ্ছা, জনাব ফজলুর রহমান, ভুলে যাচ্ছিলাম, এর আগে আপনি আমার যখন শোতে এসেছিলেন তখন বলেছিলেন যে আপনি লিখে রাখেন জামাত 10টার বেশি আসন পাবে না। তো জামাত তো এককভাবে 68টা পেয়ে গেল। এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমি মনে করি আমি বোধ হয় তখন অ্যাসেসমেন্ট করতে পারি না যে ইলেকশনটা কি রকম হবে। ইলেকশন তো ভালো হয়েছে ফজলুর ভাই, আমি নিজে অনেক কেন্দ্র কভার করেছি ঢাকার। আমি এটা ইলেকশন ভালো হয়েছে কোথায় আর খারাপ হয়েছে কোথায় বলবো না, তবে আমি বলি না, অনেকেই বলে, আমি বলি না, তবে আমি বিশ্বাস করি, আমি বলতে চাই না। আপনারাই তো আমি বলতে চাই না রংপুরে কেন তারা সব সিটে পাশ করছে। রংপুর ডিভিশনে রংপুর বৃহত্তর রংপুরে 21টা সিটের মধ্যে কি করে তারা 19টা বা 20টা পাইছে এটা আমি বলতে চাই না। তারপরে ঢাকার যে সিটগুলো কিভাবে কেন পাইছে এটাও আমি বলতে চাই না। না, আমিও বুঝতে পারছি না, মানে আমি তো আসলে বুঝতে পারছি না, মানে কোনো কি ইঙ্গিত করতে চাচ্ছেন নাকি? আমি শুনি এইগুলা বলে আমি আর নির্বাচন কমিশনকে আমি আর প্রশ্নবিদ্ধ করতে চাই না। কোনো সমঝোতা হয়েছে না, টোটালি আমি আপনাকে বলি, আমি এমপি হয়েছি, আমার দলের সরকার হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এবং ধরেন কিছু কিছু জায়গাতে যে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করা হয় নাই, এটা তো ঠিক না। অনেক বড় ইউনূস সাহেব ছিলেন, হ্যাঁ ইউনূস সাহেব ছিলেন যেহেতু দায়িত্বে, নির্বাচন কমিশন ছিল, এমন তো বোঝা গেছে যে ইউনূস সাহেব বড় একটা রাজনৈতিক বিদেশি শক্তির সাথে করে এটা তো জামাতকে ক্ষমতায় নিয়ে আসতেছে। এইটা তো শুধু ফজলুর রহমানদের মতো কিছু লোক আছে বইলা, আর তারেক রহমান সাহেব সৌভাগ্যক্রমে
সর্বশেষ যখন বাংলাদেশে এসে পড়েছেন, সেই কারণে তা নইলে তো গেছিল। আমরা আমি যখন বলেছি যে জামাত যদি এদেশে সরকার গঠন মেজরিটি পায় আমি আত্মহত্যা করব, বিষ খাবো, এরপর থেকে যাই হয়েছে আপনি আমার বক্তব্যগুলো শুনে দেয়। এখন তো বক্তব্য আমি ইতনায় করছি বলে ইতনা বা অষ্টগ্রামে আছে তা না, সারা পৃথিবী শুনছে আমার বক্তব্য। আপনি খুব সিরিয়াস একটা অ্যালিগেশন করেছিলেন যে কোন রকম একটা সমঝোতার ইঙ্গিত আমি এলিগেশন করি, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিছি। আচ্ছা, মানে আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে একটা সমঝোতার আপনি শঙ্কা করছেন। মানুষ যেটা বলে, যেটা শুনে ইতিহাস এর সত্যতা প্রমাণ করবে কোনোদিন, যে কিছু কিছু জায়গাতে কি হয়েছে এগুলো সত্যতা প্রমাণ। যদি ধরেন এইরকম মানে শঙ্কার যে জায়গাটা আপনি রাখছেন, এটা যদি সত্যি হয় তাহলে তো বিএনপি যে ক্ষমতা আসলো সেটাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটা তো বলছে, এটা তো ওই দিন জামাতের আমির সাহেব বলল। কি বললো? যে আমরা তো পাস কর, কিন্তু তারা তো অকরিয়া পাস করছে। হ্যাঁ, পাস তো আমরা করছিলাম। এই তো ওই দিনও বলছে, পরশু দিনও বলছে তার বক্তৃতায়, তারা পাস করেছে। যদি ফেয়ার ইলেকশন হইতো তাহলে আমরা পাস। জামাত তো অভিযোগ করছেই যে ফেয়ার ইলেকশন হয়নি, তাইলে আমি করলে দোষটাকে। কিন্তু আপনারা তো জিতেছেন। হ্যাঁ, আপনারা তো জিতেছেন। আমাদের যে শক্তি, যদি আমাদের শক্তি আমরা প্রয়োগ করতে পারতাম নিউট্রাল, জি, নির্বাচন কমিশনের অধীনে, নিউট্রাল গভর্নমেন্টের অধীনে, ওরা 10টা সিট পাইতো না। আমি এখনো চ্যালেঞ্জ করলাম, জামাতের আমির তো খুব জনপ্রিয় বাংলাদেশে, এখনো চ্যালেঞ্জ করলাম সিলেটের কোন সিটে দাঁড়াবে, আমি আমার ইটনা মিটা অষ্টগ্রামের সিট ছাড়িয়ে দিব, এখন বাই ইলেকশন করি, দেখেন সিলেট থেকে সে পাস করে কিনা। যাই হোক, এই জন্য তারও কাজে এইগুলা কয়ে লাভ নেই, কি হয়েছে না হয়েছে এটা মানুষ জানে পরিষ্কার। তা আপনি ওই জাতীয় সংসদে অমন বক্তব্য দেওয়ার পরে আমি নিজেই দেখছিলাম সংসদ অধিবেশন, খুব উত্তাপ ছড়ালো। জামাত আমির একটি প্রতিক্রিয়া জানালেন, তীব্র প্রতিক্রিয়া, এবং তারপর আমি বিভিন্ন ফেসবুক পেজে দেখলাম যে আপনাকে নিয়েও কিছু অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি মুক্তিযুদ্ধই করেননি। এনসিপির একজন নেতাকে বলতে শুনলাম, তিনি বলছেন যে আপনি কখনোই সরাসরি মুক্তিযুদ্ধ করেননি, আপনি ছিলেন মুজিব বাহিনীর লোক। তো এমন সব অভিযোগগুলোকে নিয়ে আপনি কি বলবেন? ওই যে ছেলেটি, বলবো না এখন তো সে মাননীয় সংসদ সদস্য এবং হুইপ বিরোধী দলের, এটা বোধহয় নাহিদ বলছে আমি মুজিব বাহিনীর সদস্য, আরো বলেছে আর কি এনসিপি। আর কে বলছে আমি অফিসিয়াল কথাটা বলবো। জি, 1971 সনের 8ই আগস্ট পর্যন্ত, 12ই জুন থেকে 8ই আগস্ট পর্যন্ত আমি মুক্তিযুদ্ধ করেছি মীর শৌকত আলীর অধীনে। মীর শৌকত আলী 5 নম্বর সেক্টর কমান্ডার। আর 8ই আগস্টের পরে আমি 28শে আগস্ট উচ্চতর ট্রেনিংয়ে গেলাম বিএলএফ এর, কারণ আমি যেহেতু ছাত্রনেতা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএলএফ, কিন্তু আমি 1969 সনের 14ই নভেম্বরে বিএলএফ হয়েছি। আমি কারো ডাকে মুক্তিযুদ্ধ গেছি তা না, কারণ মুক্তিযুদ্ধ আমি আগেই মানুষকে বুঝাইছি 1969, 70, 71। সেটা ট্রেনিংয়ে গেছি আমি 28শে আগস্ট দেরাদুনে। সেই দেরাদুনে যে ট্রেনিংয়ে আমি গেছি, সেই ট্রেনিংয়ে গিয়া দেখলাম জনাব হাসানুল হক ইনু হইল ওখানের সর্বাধিনায়ক ওই কমান্ডের। এক একটা কোর্স, কতগুলা কোম্পানি মিলিয়া, এক একটা 10টা কোম্পানি মিলিয়া একটা কোর্স হয়। 13টা কোর্স ট্রেনিং হয়েছে মুজিব বাহিনী বিএলএফ এর। মুজিব বাহিনীর নাম ছিল না, আগে নাম ছিল বিএলএফ, মুক্তিযুদ্ধের সময় নাম হয়েছে মুজিব বাহিনী। এবং মুজিব বাহিনীতে যারা গেছে তারা সার্টিফিকেটটা আগে শো করতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে যে কমপক্ষে সে মেট্রিক পাস। মেট্রিক পাসের নিচে কোনো লোক মুজিব বাহিনী হইতে পারে না, MA পাস, ডক্টরেট হইতে পারছে। মুজিব বাহিনী হইল, ইট ইজ এ ফ্রিডম ফাইটার্স গ্রুপ উইথ পলিটিক্স। শুধু যুদ্ধ করার জন্য নয়, রাজনীতিতেও তার মাথার মধ্যে টোটালি আছে, যেটা পৃথিবীতে সমস্ত মুক্তি সংগ্রামের সমস্ত যোদ্ধাদের মাথায় ছিল। সেইটা হলো মুক্তি বাহিনী, হলো সমস্ত সম্মিলিত একটা ফোর্স। আর মুজিব বাহিনী হলো স্পেশালি এই দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, যাকে পরে মুজিববাদ বলা হইতো, সেই 72-এর সংবিধানের মতো করে যারা চিন্তা করত যে দেশের মানুষের পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, তার নাম হবে সমাজতন্ত্র। আর রাশিয়ার মতো না, চীনের মতো না, এদেশে 5 বছর পরে পরে গণতান্ত্রিকভাবে ভোট হবে, তার নাম হবে গণতন্ত্র। মানুষের চিন্তায়, চেতনায় কে আমরা মূল্যায়ন করব, দুইটায় মিলে
সেইখানে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সম্মিলনের মাধ্যমে যে দেশটি হবে, সেই দেশটি হবে ধর্মনিরপেক্ষ, সেই দেশটি হবে জাতীয়তাবাদী। সেই যে দেশ, সেই যে চিন্তা, সেই চিন্তাকে কেন্দ্র করেই মুজিব বাহিনী গড়ে উঠল। এবং মুজিব বাহিনী যে পলিটিক্যাল ফোর্স এবং এজ ওয়েল এজ ইটস এ ফাইটার্স ফোর্স। প্রথমে হইল যোদ্ধা গ্রুপ উইথ পলিটিক্স। উই আর অল আর লিডার্স। যারা ছাত্রলীগ করতে 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 ভিপি ছিলাম, জিএস ছিলাম, ইউনিভার্সিটি শাখার প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রের প্রেসিডেন্ট ছিলাম, বিভিন্ন জায়গাতে যারা নেতৃত্ব দিয়ে দিয়ে মানুষকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে, এই স্লোগান যারা মানুষের মুখে দিয়েছিল, সেই গ্রুপটা হইল মুজিব বাহিনী। আমি তার কিশোরগঞ্জ জেলার আমি লিডার, আমি কমান্ডার। এখন কোন ভাদ্র মাসের সান অফ এ বিচ কইল ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এটা কইলেই হয়ে যাবে ইনু মুক্তিযোদ্ধা না অমুক মুক্তিযোদ্ধা, কইলে হইল। এক সময় কইব আরে উসমানী তো যুদ্ধে যায় না, একটা গুলি ফুটাইছে উসমানী, জেনারেল উসমানী ফুটাইছে গুলি, উনি তো মুক্তিযোদ্ধা না, কয়ে ফেলবে। এদের কারণ এরা হইল রাজাকার আলবদরের ছেলে পেলে। এরা যত ছোট করতে পারে মুক্তিযুদ্ধ এবং মুজিব বাহিনীকে, এইটাই তাদের লাভ। জনাব ফজলুর রহমান, ধরেন আপনি আপনার এই বীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে সব সময় আমি যতবার আপনার সাথে কথা বলি সবচেয়ে বেশি গর্ব খুব করেন। বড় করিয়া ফাউন্ডেশন হবে করতে চাইছিল, আমি না করছি। আমি বলছি শুধু একটা নেম প্লেট করে খালি টাঙ্গায় রাখেন যে 9ই ডিসেম্বর 1971 সনে 3 জনে মিলে 170 জন পাক বাহিনীকে ধরছিলাম, সারেন্ডার করছিলাম যুদ্ধে, কালনি কুশিয়ারার যুদ্ধে। এইটা টাঙ্গায় রাখবে করতে চাইছিল তারা, অনেক বড়, আমি না করছি না। যেটা বলতে যাচ্ছিলাম যে এই পরিচয়টা নিয়ে আপনি সবচেয়ে বেশি গর্ব করেন, এবং এটা নিয়ে যখন এ ধরনের কথাবার্তা হয়, মানে আপনার জন্য কি এটা খুবই দুঃখজনক কিনা? কথাবার্তা কে কবে? এদেরকে তো আমি চিনি, এদেরকে তো আমি এই দেশে একদম নিকৃষ্ট শ্রেণীর জীবকে যতটুকু সম্মান করি, যারা এইসব কথা কয় এদেরকে তো আমি এতটুকু সম্মান করি না। মানে এসব কারণ আমি মনে করি এইগুলোর জন্মই বৃথা। যাই হোক, সংসদে আপনার সেই বক্তব্যের পরে আমি দেখলাম জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ একটা বিবৃতি দিয়েছে, আপনার চোখে পড়েছে নাকি জানি না, এবং তারা বলেছে যে আপনার এই বক্তব্যের তারা তীব্র নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। সেখানে সভাপতি হচ্ছেন ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, সেক্রেটারি জেনারেল তাজি, এবং আরো 70 জন মুক্তিযোদ্ধা সেখানে বিবৃতি দিয়েছিল। তো এই বিবৃতিটাকে আপনি কিভাবে দেখেন? তারা মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কারণ জামাতের অনেকেই বলতেছে মুক্তিযোদ্ধা, যাদেরকে আমি মহাপাপী মনে করি, এখনো মনে করি। আমি বলছি ডাবল অপরাধী, জামাতের আমি ডাবল অপরাধী। তার ফ্যামিলিতে যে যে লোক শহীদ হয়েছিল তাকে তো মুক্তিযোদ্ধারা মারে নাই, তাকে তো হয় রাজাকার আলবদর মারছে, না হয় পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করছে। তো যারা তার বাবাকে বা চাচাকে বা তার আত্মীয়কে হত্যা করছে, সেই দলটাই যদি করে, সে তো ডাবল অপরাধী। কারণ মুক্তিযোদ্ধা হয়ে জামাত করা অপরাধী মুক্তিযোদ্ধা পরিবারের, আর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার করা মানে ডাবল অপরাধ। এখন জামাত তো একটা রাজনৈতিক দল, উনি ওনার মতন করে ভেবেছেন যে আমি এই রাজনৈতিক দলে যাই, সমস্যা কি ফজলু ভাই? সমস্যা নাই, শুধু অপরাধী হিসাবে পাতায় ইতিহাসের খাতায় চিহ্নিত হয়ে থাকবে, কোনো সমস্যা নাই। এটা হবে, দিস টাইম উইল কাম। জামাত তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তো বিশ্বাস করে। কোনটা জামাত? এখন তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে। তা আমি জানি না, তবে যে বাংলাদেশে বিশ্বাস করে তার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, আর কি বাংলাস্তান। সম্প্রতি আপনার সংসদে আরেকটি বক্তব্য আমি শুনছিলাম, যেদিন আপনি বলছিলেন যে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে ফুটবল খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, তারা বর্বরতার দিকে দেশকে নিয়ে যেতে চায়। এরা কারা? কাদের কথা বলছেন আপনি? স্বাধীনতা বিরোধী শক্তির যারা এখনকার সময় পর্যন্ত স্বাধীনতা বিরোধী যারা যারা ছিল, যে দল ছিল, 1 নম্বর হলো 93,000 পাকিস্তানি, তারা মানুষকে হত্যা করছে। এবং এটা লেখা আছে 16ই ডিসেম্বরের চুক্তিতে লেখা আছে, তাদের সহযোগী মুসলিম লীগ, জামাত, নেজাম, আলবদর, রাজাকার, আল শামস,
তাদের যে পরবর্তী বংশধর এখনো যারা বলতে পারে নাই যে আমার বাপরে মুক্তিযোদ্ধারা পানিতে ফেলায় মেরে ফেলছিল, আমার দাদারে অতে নিয়ে এই মাটি চাপা দিছিল, ওই যে মুক্তিযুদ্ধে যারা এই জেদটা যাদের মধ্যে প্রতিহিংসাটা মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযোদ্ধাদের প্রতি রয়ে গেছে, আমি তাদের কথা বলছি। এরা যদি বলে ফেলতো আর বলে ফেলতো যে না আমরা সব ভুলে গেছি, আমাদের পূর্বপুরুষ ভুল করে গেছে, আমরা বাংলাদেশ মানি, তাইলে আমার কোনো কথা ছিল না। আমি এটা কিন্তু তো বলছে তো, বলে নাই, উপহাস করছে 47 থেকে এখন পর্যন্ত। যদি কোনো ভুল আমরা করি, এগুলো উপহাস করা, মানুষের উপহাস করার ফিলিংস দিয়া, অনুভূতি দিয়া মাপ চাওয়া এক জিনিস না। আজকে তাদের শক্তি আছে কালের কারণে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ শেল্টার তাদের না থাকে এবং আন্তর্জাতিক চক্রান্তের গুটি যদি তাদের হাতে না থাকে, এখনো হু আর দেয় ইন বাংলাদেশ, তারা কয় পার্সেন্ট? ওই জামাত তো 32% ভোট পেয়েছে কিন্তু এবার। কোনটা? এই যে এই লাস্ট ইলেকশনে 32% ভোট কিন্তু পেয়েছে। হ্যাঁ পেয়েছে, মানে আমি না করি না, এখন এর অফিসিয়াল ভোটটা 32% পাইছে। আচ্ছা ফজলুল, আপনি বলছিলেন যে জামাতের সরাসরি ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগ যে 24 একটা গণহত্যা চালালো, তাদেরও চাওয়া উচিত না? আওয়ামী লীগ গণহত্যা চালাইলো, যে কথাটা আপনি বলতেছেন এটা ইতিহাস বিচার করবে। তবে আওয়ামী লীগ যেটা চালাইলো, গণতন্ত্রকে হত্যা করলো, গণতন্ত্রকে হত্যা করলো। 1400 মানুষের বেশি মারা গেছে। 1824 সনে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 15টি বছর মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয় নাই। এরপর যখন মানুষ অপরাধ করছে, এরপর যখন মানুষ গণতন্ত্রের কথা বলতে গেল, তারপর তো নির্বিচারে গুলিও চললো, মানুষ তো মারা গেল। গুলি চললো, মারা গেল। জাতিসংঘ বলছে 1400 বেশি মানুষ মারা গেছে। কত মারা গেল? কেউ কইতেছে 1500, কেউ কইতেছে 2000, কেউ কইতেছে 820। আমরা জাতিসংঘের রিপোর্টটা ধরে নেই 1400-র আশেপাশে। জাতিসংঘের রিপোর্ট জি ধরেন আপনি, আমি ধরবো না, আমি ধরলাম না। আপনার কি ধারণা? হ্যাঁ, আপনার কি ধারণা, মানে কি হয়েছে তাহলে? কোনটা? মানে ওই সময় তাহলে কি এত মানুষ মারা যায়নি? না, আমি এই কথাটাও বলতে চাই না, এত মানুষ মারা যায়নি এই কথাটা আমি বলবো না। তবে আচ্ছা। একটা জিনিস বলবো যে এইটা ইতিহাস হইতে আরো বাকি আছে, এইটার ইতিহাসটা সামনে আসতে আরো বাকি আছে। এই কারণে বাকি আছে যে আপনি যখন আরেকটা হত্যাকাণ্ডকে অস্বীকার করতেছেন, পুলিশ হত্যাকাণ্ড, যার সংখ্যাটাও খুব কম না, কিন্তু এইটাও মানে হাজার দিয়েই গণতে হবে, তখন আমাকে বুঝতে হবে সামথিং রং বিহাইন্ড দিস। পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা হিসাব দিয়েছে। কত দিয়েছে বলেন, আপনিই বলেন। না, খুব বেশি মানে বেশি নেই সেখানে। কেন আছে? মানে পুলিশের একটা অংশ তো পালিয়ে গেল, যারা ছিল দেশের বিভিন্ন জায়গায়, বহু জায়গায়। এখন এই হিসাবটা দেওয়া হচ্ছে না কেন? আমার কাছে এখন এক্সাক্ট সংখ্যাটা নেই, তবে আমি দেখেছিলাম দিয়েছিল পুলিশ কতজন মারা গেছে, সেটা খুব বেশি না সংখ্যাটা। না, আপনি এই সংখ্যাটা কি 100 না হাজারে না? না, 100-এর নিচে। 100-এর নিচে। তা হোক, আমি আপনার কথাই যদি ধরি 50 জন লোক হত্যা, এটা ঠিক আছে, পুলিশ হত্যা ঠিক আছে, 15 জন হত্যা ঠিক আছে। যদি সালুদ্দিন বলেন সাহেব একটা সংখ্যা কম হত্যা হইলে ঠিক আছে, তাইলে আমি মেনে নিব। সংখ্যা দিয়ে যদি বিচার করেন, নিশ্চিতভাবে শেখ হাসিনার আমলে শিশু থেকে ধরে শত শত মানুষ হত্যা হয়েছে, এইটাই সত্য। যদি আমি ধরেও নিই যে সংখ্যা দেওয়া হবে, তাইলে এই সংখ্যার সাথে 71-এর যে সংখ্যা, এটার ডিফারেন্স কত? ধরেন সেই আমি তুলনায় তো কেউ যাচ্ছে না ফজলু ভাই। হ্যাঁ, 71-এর সাথে তো জুলাইয়ের সেই তুলনায় তো কেউ যাচ্ছে না। সেটা তো স্বাধীনতার 71 সংগ্রাম ছিল একটা দেশ তৈরি। 71 না হলে দেশ সৃষ্টি হইতো না। কিন্তু 2400 তো গণহত্যা হয়েছে। কিন্তু দেশ তো তৈরি করছেন না। গণহত্যা হয়েছে কি? গণহত্যা কি হয়েছে? হয়েছে গণ আন্দোলন। আপনি বলতেছেন বিপ্লব। আমি জুলাই অভ্যুত্থান বিপ্লব। বলছি, আমি অভ্যুত্থান বললাম। গণ অভ্যুত্থান তো আমিও বলছি, এটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো আমিও বলছি। এটা বিপ্লব হইল কেমনে? আর জুলাই যুদ্ধ হইল কেমনে? এই যে যাদেরকে যুদ্ধ বলতেছেন, এরা রাস্তা দিয়ে পুলিশ ছাড়া হাঁটুক তো দেখি। এই যুদ্ধদেরকে মানুষ কত সম্মান জানায় দেখবেন। কেন? এটা আমার কিছু করতে হবে না, সাধারণ মানুষ কি করে আপনি দেখেন।
আর কেন যারা প্রাণ হয়েছে? দিল? হ্যাঁ, আর যারা প্রাণ দিল, অনেক সাধারণ মানুষ প্রাণ যারা দিল তাদের প্রতি এই পার্লামেন্টে প্রথম শ্রদ্ধা জানাইছি আমি। দেখেন, প্রাণ যারা দিল এদের প্রতি আমি প্রথম শ্রদ্ধা জানাইছি, ফার্স্ট। এবং আমি প্রথম ওই যে রংপুরের যে ছেলেটি নিজের জীবনটা উৎসর্গ করল, আবু সাইদ, আমি বলছি সে হবে 21 শতকের প্রথম বীরশ্রেষ্ঠ। আপনি আমার টকশো শুনে দেখেন, আমি প্রথম বলছি। প্রাণ দিলে তো প্রাণ দিল, কিন্তু যারা প্রাণ দেওয়াইলো তারা এখন কোথায়? তারা কারা? আপনি বেত্তমিজ, বেতাসির, বেয়াদ্দব, এরপরে কি বলবো আপনাকে, লুটার, চিটার, সব বলতে পারে মানুষ তাদেরকে। একটা ছেলে আমার সামনে বাইর করতে পারে যে ছেলেটা সঠিক আছে, যারা মানুষকে আন্দোলনে নিয়ে গেছিল, যার কারণে শহীদ হয়েছে মানুষ, একটা ওয়ান। তো তাদের অনেকেই তো এখন সংসদে আছে, আপনার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না? আবার আপনি সংসদ আনলেন, ইলেকশনে তো পাস করতেই পারে একটা লোক, কিভাবে কেমনে পাস করে সেটা হোক, কিন্তু পাস করলেই তো একটা মানুষ মহান হয়ে যায় না, নির্দোষ হয়ে যায় না। সেটা আমি, আচ্ছা, আমি ওই যে আপনি যাদেরকে ফ্যাসিস্ট বলেন, তাদের কত লোক পাস করে আসছিল এই ধরনের? খালি পার্লামেন্টে আসলে একজন লোক মহান হয়ে যায় নাকি? তাদের সাথে পার্লামেন্টে দেখা হয়, কথাবার্তা হয়? পার্লামেন্টে আসার জন্য যে অনেকগুলো ক্রাইটেরিয়া দরকার, হয়তোবা সেই ক্রাইটেরিয়ার মধ্যে তারা পড়ে গেছে। আপনি যারা যে ছেলেগুলাকে বলতেছেন যে সাংঘাতিক, এরা নিয়ে গেছে 10টা 12টা, কালকেও দেখলাম নিজেরা হাত ধরে বললো আমরা, তোরা কারা? কি তোদের বাপের পরিচয়? 5ই আগস্টের পরে তোমাদের কি পরিচয়? কবে তোমরা ছাত্র নেতা ছিলা? কবে একটা মিছিলে নেতৃত্ব দিয়েছিল? হঠাৎ করে কর্তৃক আসলা, তোমরা আসমান থেকে পড়লা, আর পড়ে আইসা হাসিনা চলে যাওয়ার পরে যে ঘটনাটা হইল, যেগুলো করলা তোমরা, মব থেকে দৈরা নিজেদের সহায় সম্পদ থেকে দৈরা নিজেদের সব কিছু, বিত্ত বৈভব থেকে দৈরা যত অপরাধ মব থেকে দৈরা করছো, এর তো হিসাব একদিন হইতে পারে। পুলিশ হত্যার প্রসঙ্গটা আপনি বলছিলেন, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছিল যে তখন তো গণঅভ্যুত্থান ছিল, সে সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সাধারণ মানুষের, সে সময় পুলিশ হতাহত হয়েছে। আমি আমার কথা বলছি, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা হত্যা করেছেন। এটা ঠিক না, ওই চিন্তাটা বেঠিক চিন্তা। আমি এটা বলবো না, কারণ উনি আমাদের দলের নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তো কাজে দলের নেতা উনি। আমি এটা বলবো না যে স্বাধীনতা সংগ্রামে রাজাকার আলবদর মারা গেছে যেরকম, এইরকম পুলিশ মারা গেছে। আমি ওনার এই কথার প্রতিবাদও করব না, পক্ষেও বলবো না। আমি আমার কথাটা বলছি এই, ঠিক আছে 5ই আগস্টের আগে যা হয়েছে, আমি পার্লামেন্টে যে কথাটা বলছি, এইটা যদি অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে থাকে বা তারা মৃত্যুবরণ করে থাকে ন্যায়ভাবে, তাদের তো ছেলে সন্তান আছে, তাদের একটা সান্ত্বনা পাওয়া, তাদের পিতামাতা আছে। আর 5ই আগস্টের পরে একটা লোকের গায়ে হাত দেওয়ার রাইট কারো নাই, এটা তো মুভমেন্ট না। আমি কথাটা বলছি এটা, কিন্তু 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা এত ঘটছে, এত থানা ভাঙ্গা হয়েছে, এত অস্ত্র লুট হয়েছে, এত পুলিশ হত্যা হয়েছে, এইটার কথাটা আমি মেইনলি বলছি। আচ্ছা, এই অস্ত্রগুলা কোথায়? এখনো দেখি প্রকাশ্যে বলে আমরা অস্ত্র লুট করছি, আমরা থানাতে আগুন দিছি, পরিষ্কারভাবে বলে। আমি কথাটা বলতেছি এইটা, আমি কি বুঝাইতে পারছি? পরিষ্কার। যদি আমার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে তাকে 5ই আগস্টে আগের কথা উনি ঠিক বলছে কি বেঠিক বলছে, আমি এটার প্রতিবাদ করলাম না, ওইটা উনি উত্তর দিব। কিন্তু আমার কথাটা হইলো এইটা পরিষ্কার। ফজল ভাই, আমি একটু সহজ করে জানতে চাই আপনার কাছে, সরাসরি আর কি প্রশ্নটা, 2024 সালের এই যে গণঅভ্যুত্থান হলো, সেখানে মানুষ মারা গেল, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, এর জন্য কি আওয়ামী লীগের ক্ষমা চাও উচিত কি উচিত না? আপনার কি মনে হয়? 100 বার চাও? 100 বার। আচ্ছা, আমি এটাই পরিষ্কার হতে যাচ্ছিলাম। হ্যাঁ, 100 বার। তো আওয়ামী লীগ কি সেটা চাবার কোনো লক্ষণ আপনি দেখেন? আমি এখন পর্যন্ত দেখতেছি না। 100 বার তাদের মধ্যে অনুশোচনা হওয়া উচিত। আমি কতবার বলছি, এই শেখ হাসিনা নিজে ডুববেন, সবচেয়ে দুর্ভাগ্য হলো আপনি আপনার পিতাকে নিয়ে ডুববেন, মহান পিতাকে নিয়ে, আর মুক্তিযুদ্ধটাকে আপনি ডুবাইবেন। এটা হাসিনা থাকতে অন্তত 50 বার বলছি আমার বক্তব্যে, এবং ঘটনা তাই ঘটছে। এবং আওয়ামী লীগের এখন যে নেতৃত্ব আছে, আপনার কাছে মনে হয় যে এরা ক্ষমা চাবে? এখন নেতৃত্ব তো শেখ হাসিনা, আর যারা আছে, আর যারা সিনিয়র মন্ত্রী বিভিন্ন জায়গায় পালিয়ে আছে,
অথবা চাইতে পারে তারা যে বলতেছে আসবে এর আগে বলতে পারে, কিন্তু তাদের ভুল স্বীকার করা উচিত। দ্যাট ওয়াজ রং, সিরিয়াসলি রং। এইটা তো নিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো অন্যায়।